নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। সুনাইয়ে নির্বাচন পরবর্তী সময়ে এবার জনসাধারণের দোয়া আশীর্বাদ চাইলেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। শিলচর হাইলাকান্দি সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা, চাঞ্চল্য এলাকায়। ছন্দা নামের নকশি ক্যানভাস গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন। মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা জানালো ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থা। জমাজলে নাজেহাল ধলাই অঞ্চলের কল্যাণপুর গ্রামের সাধারণ মানুষ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। ব্যতিক্রমিক কর্মসূচি সুনাইর কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের নির্বাচন শেষ হওয়ার পর এবার জনসাধারণের দোয়া আশীর্বাদ চাইলেন তিনি। রবিবার সুনাই সমষ্টির বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের দোয়া আশীর্বাদ চাইলেন আমিনুল। এদিন উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, কাজিডোর, কাবগঞ্জ, হাতিখাল, কচুদরম, দিদরখোস, স্বাধীনবাজার, নতুন রামনগর, কাপ্তানপুর এসব এলাকায় গিয়ে জনগণের দোয়া আশীর্বাদ চান যাতে আগামী 4 মে জয় হাসিল হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমিনুল হক নিজের জয় নিয়ে 100% আশা প্রকাশ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আওয়ার মূল উদ্দেশ্য হয়েছে, গত 9 তারিখ নির্বাচন হয়েছে, সমস্ত আসামের লোকের শুনাইতো নির্বাচন হয়েছে। আর এই 9 তারিখের নির্বাচনে আমি ভারতের জাতীয় কংগ্রেস দলের প্রার্থী ছিলাম শুনাইতে। আমার প্রতীক চিহ্ন ছিল হাত। শুনাইয়ের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে। শুনায় কারণ আমার বাড়িতে আমি একা বাইর হয়েছি। আমি আমার যখন বাড়িতে বাইর হই তখন আমি, আমার ড্রাইভার, সিকিউরিটি আর আমার লোকে একমাত্র বাবুল বড়বই আসলাম। আমরা এই 6-7 জন বাইর হয়েছি। বাইর হওয়ার পর তেনে এক জুটতে দিদারকুশ পর্যন্ত দেখি আর মানুষ সবের মানুষের ভোটারের এত মায়া, এর আগে আমি জানতাম না যে এত মায়া আমার প্রতি। আজকে এইগুলা ফুটিয়া উঠতেছে। এর কারণে আমি সুনাইয়ের ভোটারের কাছে চিরকৃতজ্ঞ। কারণ এবার নির্বাচনটা লিডার ভার্সেস ভোটারের নির্বাচন হয়েছে। সমস্ত লিডাররা একদিকে, নেতা পালি নেতা একদিকে আর ভোটার একদিকে। আর এবার নিশ্চয় ভোটারের জিত হইব, নেতা মানে পালি নেতার জিত হইত না। সমস্ত সুনাইয়ের প্রত্যেক দলের নেতারা একদিকে আর ভোটার একদিকে। আর এই যে ভোটার যারা ভোট দিছে আমারে, এরা গেছে চিরকৃতজ্ঞ। আজকে আমি ভোট গণাগুনি যেহেতু হয়েছে না, আমি আবার জিতছি না, মানুষের আশা ভরসা আমি জিতমু। 4 তারিখ ভোট গণার পরে আপনারা সবরে ধন্যবাদ দিব। কারণ এখন আমি ধন্যবাদ দিয়ার না, এখন আলি দোয়া চাই। আর আপনারা দোয়া করতাম যখন আপনার নমাজ শেষে হাত তুলবা, তখন আমার কথা ইয়াদ করবা, আমার লাগে সামান্য দোয়া করবা যাতে আপনার ইজ্জত বাঁচে, আমার ইজ্জত বাঁচে। সোনাই সমষ্টির মানুষের যে আশা উদ্দীপনা লইয়া ভোট দিসলা যে সোনাই ডেভেলপমেন্ট চাই, যাতে আগামীতে আমি বিধায়ক হইয়া সোনাই ডেভেলপমেন্ট করতে পারি। 16 থেকে 21 পর্যন্ত যেভাবে ডেভেলপমেন্ট হয়েছিল সোনাই, ওইভাবে যাতে 26 থেকে 31 পর্যন্ত হয়, এই আশাটা রাখিয়া আজকের আওয়ার মূল প্রোগ্রাম। আমরা মানে খাসার টেনে এখন পর্যন্ত 3টা সিটের পুরা আশা করি। আর আমরা তো সবটাও জিততাম। আমরা সবটাতে, লক্ষ্মীপুর বাদ দিয়া সবটাতে আমরা ভালো ফাইট দিছি। আমরা 6টাও জিততাম, কিন্তু মানে A+ আছে আমরা গেছে 3টা। A+ আছে 3টা, যেটা সুনাই, দলাই এবং বড়খলা এবং কাঠিগড়া, শিলচরও আমরা জিততাম, উদারবন্ধু আমরা জিততাম। এই পর্যায়ে ভোটের ফাইট হয়েছে। আশা করি হয়তো আমরা 6টাও জিততাম পারি। আর বরাক উপত্যকার 13টার মধ্যে এখন পর্যন্ত আমরা শিওর সিট হইল 7টা, আর 9টা হইতে পারে। শনিবার গভীর রাতে শিলচর হাইলাকান্দি সড়কের বিদ্যুৎ দপ্তরের নিকট এক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ম্যাজিক গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার
ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। আকস্মিক এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উল্টে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করেন। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা বড় ধরনের বিপদ এড়ানোর ইঙ্গিত দেয়। প্রাথমিক অনুমান অনুযায়ী অতিরিক্ত গতি, রাস্তার বেহাল অবস্থা অথবা চালকের অসতর্কতা এর মধ্যে কোনো একটি কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। একটি সূত্রে চালকের নেশাগ্রস্ত থাকার সম্ভাবনার কথা উঠে এসেছে, যদিও এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বেহাল অবস্থা, একটা অ্যাক্সিডেন্ট, অথচ দুজন মানুষও মারা গেছে এখানে। আর এখানে হাইলাকান্দি রুটে ওদিকে কাজ চলে, এইদিকে আইয়া দেখে এবং দ্রুতগতিভাবে খুব স্পিডে একটা গাড়ি আইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। টাটা ম্যাজিক নাকি একটা, এখানে গ্রিল সিল ভাঙ্গিয়া ডিভাইডার সবগুলা এখন তো উঠে গেছে, গাড়ির সব উঠে গেছে, উঠে গেছে। মানুষ কোনো হতাহতের খবর নাই তো? না, কিচ্ছু হয়েছে না। ড্রাইভারে নিজে উঠে এসে ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করিয়া চালান গাড়ি বলিয়া জানলাম আমরা, ঠিক নেই এটা তো খুঁজে পারতাম না। এসিবি তো কিনারেও আছে, এটা তো আমরা জানি না এটা কার গাড়ি। কাজ করার আগ্রহ ও উদ্যমী মনোভাবের জন্য সাহিত্যে সফলতার এক ধাপ পেরোতে সক্ষম হলেন লেখক ছন্দা দাম। সাংসারিক ঝামেলা, তার মধ্যে কাব্যচর্চা নিয়ে এগিয়ে আসা কতটা একজন মহিলার পক্ষে অসাধ্যকর, তবুও তা এড়িয়ে সাহিত্য চর্চা নিয়ে নিজের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তা অতি প্রশংসনীয়। ছন্দা দামের মতো অন্যান্যরা এভাবে এগিয়ে আসলে অস্থির সমাজ বদলে আনন্দময় হয়ে উঠবে। কবি ছন্দা দামের নকশি ক্যানভাস গ্রন্থটিতে বিভিন্ন রুচির প্রকাশ পাওয়া গেল, তা অসাধারণ। রবিবার শহর শ্রীভূমির বরাকবঙ্গ কার্যালয়ে শ্রীভূমির অন্যতম সাহিত্যিক ছন্দা দামের নকশি ক্যানভাস গ্রন্থের মোড়ক আনুষ্ঠানিক উন্মোচন করতে গিয়ে এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী রাধিকা রঞ্জন চক্রবর্তী। দীপঙ্কর ঘোষ বলেন, আগেকার সময়ে কোনো অনুষ্ঠানে বই উপহার দেওয়ার প্রবণতা ছিল, তাই বই পড়ার প্রতি আগ্রহ ছিল অনেক বেশি, কিন্তু কালের পরিবর্তনে আজকাল বই উপহার দেওয়া অনেকটা কমে গেছে। প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি প্রণাম জানাচ্ছি, কারণ জীবনের চলার পথে এমন কোনো অধ্যায় নেই যেখানে রবীন্দ্রনাথ নেই। আমি শ্রদ্ধা জানাচ্ছি এখানে উপস্থিত সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গকে। আজকে একটা বিশেষ দিন। আমার ছাত্রী ছন্দা আমার বাড়িতে গিয়ে বললো, দিদি আপনি আসবেন। আর আজকের দিনে আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করছে, আমি সেটা লাইভ মেম্বার, কিন্তু আমি ওকে ফেরাতে পারিনি। আমি বলেছি যে আমি বেশি সময় থাকতে পারবো না, কারণ ওইখানে না গেলে পারিবারিক বিদ্রোহ হবে, হ্যাঁ, পারিবারিক কলহ সৃষ্টি হবে, কেন ভাই করছে। আর এদিকে আমার ছাত্রী করছে, যে আমার প্রাণের অংশ, যে আমার শিক্ষকতার জীবনে সামনে বসে পড়া শুনেছে, যাকে আমি ভালোবাসি। কারণ একজন শিক্ষকের কাছে তার ছাত্র কিংবা ছাত্রী মনে হয় একেবারেই অত্যন্ত অন্তরের একজন। তাই তার ডাকে এবং এরকম একটা বিশেষ কাজে অংশগ্রহণ করার জন্য সেটা আমি সামলাতে পারিনি, তাই আমি এসেছি। তো আমাকে আগে বলা হয়নি বলতে হবে, তবুও এরকম একটা কাজ। একটু আগেই একজন লেখক দুঃখ করে বলছিলেন যে আমরা বই পড়ার পাঠক পাচ্ছি না বা কেউ উৎসাহের সঙ্গে নিচ্ছে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, দেখুন প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই এখন বাংলা মিডিয়াম ছেড়ে
ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে এবং তাদের উৎসাহ এসব দিকে নেই। তাছাড়া এত বেশি বাইরের জগতের সঙ্গে সম্পর্ক, আমরা যেমন ধরুন ঘরে থাকতাম, বই পড়তাম মানসিক উন্নয়নের জন্য, মনের ভালো লাগার জন্য, আজকের দিনে আমরা কিন্তু দায়ী তার জন্য, কারণ আমরা সেই পরিবেশ তৈরি করতে পারছি না। নইলে একজন লেখক, একজন শিল্পী কত কষ্ট, কত পরিশ্রমের পরে এরকম কিছু সৃষ্টি করছে। এই যে নকশি ক্যানভাস, এটা সৃষ্টি করতে গিয়ে লেখিকাকে কত কষ্ট করতে হয়েছে, কিন্তু সেই কষ্ট বোঝার জন্য যে মানসিকতা, সেই মানসিকতা আমরা তৈরি করতে পারি। কবি পাবন্দিক সন্ধ্যাদাম, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় একজন মহিলা হয়ে পরিবারের অনেক কাজ করা সত্ত্বেও, সমাজের অনেক কাজ করেন, আমি অনেকখানি পেয়েছি, তা সত্ত্বেও কবিতা লিখছেন, গল্প লিখছেন, প্রবন্ধ লিখছেন, তা সত্ত্বেও একটা পত্রিকা সম্পাদন করার বাসনা নিয়ে আজকে যে পত্রিকা ম্যাগাজিন, লিটিল ম্যাগাজিন এখানে প্রকাশ করবেন, তার জন্য ওকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। ধলাই বাজারের দাসী মন্দির বিবাহ ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ধলাই বিএনপি এইচএস স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের উত্তরীয়, মেমন্টো ও একটি করে গাছের চারা তুলে দিয়ে সংবর্ধনা জানায় ধলাইয়ের বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমি। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা কৃতি পড়ুয়াদের হাতে এসব উপহার তুলে দেন। ধলাই নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাসের পৌরোহিত্যে পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বিশিষ্টজনেরা। সংবর্ধনা আয়োজন করেছে, এই ধরনের দায়িত্ব সবাই পালন করে না সমাজে। কিছু ব্যক্তি আছে, কিছু সংগঠন আছে যারা সমাজের প্রতি দায়িত্ব পালন করে। তার জন্য মাতৃভূমি এনজিও কর্মকর্তা যারা আছেন প্রত্যেককে আমি সেলুট জানাই। আজকে এখানে কেন সংবর্ধনার আয়োজন করা হচ্ছে? একদিকে যেমন তোমরা পড়াশোনায় উত্তীর্ণ হয়েছ, ভালো রেজাল্ট করেছ, তোমাদেরকে সম্মান জানানো হচ্ছে, একই সঙ্গে এখানে যে বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন, যারা সমাজকে নেতৃত্ব দেন, শিক্ষা জগতের সঙ্গে দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন, তাদের যে সাজেশন, তোমরা কিভাবে জীবনে চলবে, কিভাবে চললে জীবনে উন্নতি করবে, সেই কথাগুলো বলার জন্য এই মাতৃভূমি এই আয়োজন করেছে। আমি প্রথমে অভিভাবক যারা আছেন তাদের প্রত্যেককে আমি সেলুট জানাই। এই জন্য এখানে যে ছাত্রছাত্রীরা আসে তারা অনেকে ধনী পরিবারের আছেন, কেউ আবার দিনমজুরের ছেলেমেয়েও আছে, এটাই বাস্তব। আমি দিনমজুর হতে পারি, আমি লেখাপড়া করি না, আমি দিনমজুর হতে পারি। তুমি লেখাপড়া করেছো, ডিসি হয়েছো, কিন্তু এতে কোনো অন্যায় নয়। আমি লেখাপড়া করিনি, আমি দিনমজুর হয়েছি, অন্যায় কিছু নয়। অন্যায়টা আমার তখনই হয় যখন আমি আমার উপার্জিত অর্থে আমি আমার সন্তানের প্রতি দায়িত্ব পালন করি না। যখন দায়িত্ব পালন করি তখন সেটা আমার ভুল, অন্যায়। যখন দায়িত্ব পালন করি না তখন সেটাই অন্যায়। গরিব হওয়া অন্যায় নয়। মা বাবা যারা আজকে দায়িত্ব পালন করেছে তাদের জন্য তোমরা আজকে এই সফলতা পেয়েছো, তার জন্য তোমাদের মা বাবাকে প্রত্যেককে আমি সেলুট জানাই।
আজকে এখানে অনেক গুণীজনরা বলেছেন কোন দিকে তোমরা যাবে, কোন দিকে গেলে তোমাদের উন্নয়ন হবে বলা হয়েছে। আমি এইদিকে যাচ্ছিলাম, কিন্তু কিছু বাস্তব কথা আমি তুলে ধরবো তোমাদের সামনে। আমরা যখন লেখাপড়া করেছি, আমি 1992 এ মেট্রিক পাস করেছি। আমাদের সময় একটা সেন্টারে একজন ফার্স্ট ডিভিশনার থাকতো বা দুজন থাকতো, কোন সেন্টারে ফার্স্ট ডিভিশন থাকতো না। কিন্তু এখন পার্সেন্টেজ অনেক বেড়েছে, লেখাপড়ার উন্নয়ন হয়েছে। আমরা তখনও দেখেছি যে অনেক ছেলে ফার্স্ট ডিভিশন পেয়ে জিসি কলেজে ভর্তি হয়েছে, কিন্তু হায়ার সেকেন্ডারিতে আবার ফেল করেছে। আবার কোন ছেলে থার্ড ডিভিশন পেয়ে রাধা মাধবে অন্য কাছাড় কলেজ বা স্কুলে ভর্তি হয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে। ফার্স্ট ডিভিশন পাস করা ছেলে ফেল করেছে, থার্ড ডিভিশন পেয়েছে, আবার থার্ড ডিভিশন পাস করা ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে। কেন হয়েছে? হয়েছে তার দৃঢ় মানসিকতার জন্য। মানসিকভাবে শক্ত হতে হবে। জীবনের চলার পথে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। অনেককে টিউশনি করে পড়তে হয়েছে, আমাকে পড়তে হয়েছে টিউশনি করে। আমাদের সময় অনেক ছেলে মেয়েকে একদিকে পড়াশোনা করতে হয়েছে, আরেকদিকে টিউশনি করে চলতে হয়েছে। অনেক উন্নতি হয়েছে। সবসময় খেয়াল রাখবে যে মনকে। ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত রুকনি চতুর্থ খণ্ডের কল্যাণপুর এলাকায় পিডব্লিউডি রাস্তার পাশে পর্যাপ্ত ড্রেন না থাকায় জমা জলে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে একসঙ্গে ৮-৯টি পরিবারের বাড়িঘর ও রাস্তাঘাট জলে তলিয়ে যাচ্ছে। এতে এলাকাবাসীর চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে রাস্তার পাশে ড্রেন থাকায় বৃষ্টির জল সহজেই নেমে যেত, কিন্তু নতুন রাস্তা নির্মাণের পর সেই ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে সামান্য বৃষ্টিতেই জমা জলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জায়গাটার নাম কল্যাণপুর। এখান থেকে ওই যেখানে দাঁড়াইছি, মানে এখান থেকে যতটুকু জল আছে, জল পর্যন্ত প্রায় 10 বিঘা জমি আছে আমার ক্ষেতের। এই জমিগুলা জল ব্লক হয়ে গেছে। আর আগে রাস্তা হওয়ার আগে ছোটো একটা রাস্তা আছিল, মিনি রাস্তা। ওই রাস্তার পাশে রাস্তা নালা আছিল, প্লাস সামনে কালভার্ট আছিল। কালভার্ট দিয়ে জল দিয়ে নালা যেত দিয়ে নিচে। এখন নতুন রাস্তা বানানির পরে আজ 2 বছর থাকিয়া 2-2.5 বছর হয়েছে রাস্তা বানানি। এরপর থাকিয়ে জল ব্লক। কারণ গত বছরও খেত করতে অসুবিধা হয়েছে, এর আগের বছরও খেত করতে অসুবিধা হয়েছে। তবুও কষ্ট করিয়া করছি। এই বছর তো আর জল যাওয়ার কোনো উপায়ও নাই, রাস্তা ব্লক হয়ে গেছে। এত প্রশাসনের কাছে অনুরোধ যাতে এইটা জল সুব্যবস্থা করিয়া যাওয়ার একটা রাস্তা করা হয়। কারণ আজ আমার বয়স প্রায় 76 বছর, এতদিন পর্যন্ত এইখানে জলের কোনো ভুক্তভোগী হইতে লাগছে না। জল অলরেডি গেছে, আর আজ রাস্তা বানানোর পরে জলটা ব্লক হয়েছে। এটা কতদিন থেকে জল এখানের মধ্যে? জলটা তো ওই তো বৃষ্টি পড়ায় জল হয়ে গেছে। গত বছর হয়েছিল, গত বছর কিছু গেছে, আর এবার একবারে যাক না, টোটালি বন্ধ, বিটা বড়াই। গত বছর জলটা গেছে, তার কারণে ওই যে কালপাটের যে সামনে যে মাটি দেওয়া আসলো না, গতিকে মনে করুন একটু বা তারাও জলটা খেত করার লাগে জলটা এক সময় সারিয়া দেওয়া হয়েছে। গত বছরও জল ব্লক আসলো না এমন কথা নাই, তবে খেতের সময় এটা বন্ধ, মানে জলটা সারিয়া দেওয়া হয়েছিল, গতিকে গেছে। কিন্তু এইবার তো যেহেতু এটা সরকারি কালভার্টের মুখটাই বন্ধ করে দেওয়া হয়ে গেছে, তো অলরেডি টোটালি জলটা বন্ধ হয়ে গেছে। আর এখানেও যে 10 বিঘা ক্ষেতের জমি আছে, তার সঙ্গে এখানেও 3-4টা পরিবার আছে সম্পূর্ণ জলের দ্বারা আক্রান্ত হয়ে গেছে। হ্যাঁ, ঘরের ল্যাট্রিন বাথরুম এবং পাকঘরে জল ঢুকে গেছে, রান্না বাড়া করার অসুবিধা হওয়ার, হ্যাঁ, ল্যাট্রিন বাথরুমেরও বিশেষ অসুবিধা হওয়ার। এবং
এখানেও যে জলের অবস্থা আপনারা ভিডিওতে নিশ্চয় দেখবা যে এখানে যাতায়াত করার লাগি স্কুলে যে পড়ুয়া ছাত্ররা আছে এরারও আসা যাওয়ার মানে বিরাট অসুবিধা হওয়ার এবং বয়স্ক মানুষগুলো আছে এরারও চলাফেরার লাগিয়া মানে অসুবিধা মানে চরম অসুবিধা হওয়ার। জল তো সামান্য জল নয়, হাঁটুর উপরে জল। তো আমরা প্রশাসনের কাছে এটার অনুরোধ করি আর যে এটা আমরা সুব্যবস্থা করিয়া দেওয়ার লাগি অতি সত্তর, নাইলে তো আমরা মানে মানে খুব দুরবস্থার মধ্যে আমরা দিন কাটাইতে পারি। আজ শিলচর রূপম কার্যালয়ে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের প্রায় 30 জনের মতো স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদান করেন। বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটি ও কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার শিলচরের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি হয়েছিল। এ বিষয়ে রূপম সংস্থার সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। আমরা আজ এখানে রূপম কার্যালয়ে রূপমের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। সকাল 11টা থেকে এই রক্তদান শিবির চলছে। আমি সবাইকে আহ্বান করছি, এখনো যারা আসেননি তাদেরকে স্বেচ্ছায় রক্তদান করার জন্য এগিয়ে আসার জন্য আমি আবেদন রাখছি। সেই সঙ্গে আজকের এই রক্তদান শিবিরে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটির সদস্যরা। সেই সঙ্গে আছেন আমাদের সঙ্গে কাছাড় ক্যান্সার হসপিটালের সদস্যরাও এখানে আছেন। তাদেরকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রূপম সবসময়ই আমরা সারা বছর ধরেই রক্তদান আন্দোলনে আমরা জড়িত থাকি এবং বছরে 3-4 বার আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। আমরা বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম যখনই রক্তদান করে রূপম সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমিও আবারও আহ্বান করছি আজকে যারা রক্তদান করছেন রেগুলার, এবং আগামী 19শে মেতে আর একটি রক্তদান শিবির হবে, সেই শিবিরেও সবাইকে আমি রক্তদান করার জন্য এগিয়ে আসার জন্য আমি আবেদন রাখছি। শহরের বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদ জানাতে শহর শ্রীভূমির বিশিষ্ট নাগরিক নিয়ে নাগরিক সভা অনুষ্ঠিত হল রবিবার। শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে নাগরিক সভায় শহরের জাতীয় সড়ক কিভাবে মুখ থুবড়ে পড়ে রয়েছে, এমনকি এক পশলা বৃষ্টি হলে জলে কাদায় থই থই করে সড়ক, তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন অনেকেই। অচিরেই বেহাল সড়ক সহ অন্যান্য জ্বলন্ত সমস্যা নিয়ে অচিরেই আন্দোলনে নামবেন বলে স্পষ্টভাবে ব্যক্ত করেন উপস্থিত বেশিরভাগ নাগরিকেরা। বিশিষ্ট ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তী মিডিয়ার সামনে উল্লেখ করেন, অসমের মন্ত্রী তথা শ্রীভূমির সন্তান কৃষ্ণেন্দু পাল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 10 দিনের মধ্যে জাতীয় সড়ক সংস্কার করে দেবেন, কিন্তু 10 দিন কোথায়, 10 মাসের উপরে হয়ে গেছে, এখনও পর্যন্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। কি বলবেন আপনি? না, কৃষ্ণেন্দুবাবু যেদিন মন্ত্রিত্ব লাভ করেছেন সেই দিনে আমি ওনাকে সাধুবাদ জানিয়েছি। করিমগঞ্জ শহরের একজন ছেলে মন্ত্রী হয়েছেন, এটা নিশ্চয়ই আমি বড় ভাই হিসাবে ওনাকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু উনি যে দলে আছেন, উনি যে দল করছেন, সেই দলের 24/7 যে চিন্তাধারা, সেই জায়গা থেকে উনি তুলে আসার ক্ষমতা নেই। কারণ সেখানে দড়ি একজনের হাতে থাকে, তিনি হচ্ছেন আসাম রাজ্যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আর কেন্দ্রে হচ্ছেন নরেন্দ্র মোদী। সেই দড়ির বাইরে যাওয়ার মতো ক্ষমতা, স্পৃহা, স্পর্ধা, বুকের পাটা কেউর নেই। অনলি এ পার্টিকুলার পার্সন দেয়ার ইন বিজেপি হু ইজ হ্যাভিং 56 ইঞ্চিস বুক, মানে চেস্ট। বাকি সদের কত ইঞ্চি আমি জানি না। কাজেই তাদের এই কথার উপর আমরা যারা শহরবাসী, আমাদের কোনো ভরসা নেই। আর পার্টিকুলারলি কৃষ্ণেন্দুকে আমি কিছু বলতে চাই না, তবে মন্ত্রী হিসাবে যেহেতু হি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ক্যাবিনেট, সেই হিসাবে বলবো যে হি শুড হ্যাভ রিজাইন ফ্রম দিস মিনিস্ট্রি বিকজ অফ হিজ মানে ফেইলিওর। বাকি তো এখন নাম্বারের পলিটিক্স চলছে, 4 তারিখ কাউন্টিং হবে। বাট উই আর নট কনসার্ন অ্যাবাউট অল দিস থিংস, হু ইজ গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট অল দিস থিংস। আমরা শহরের, করিমগঞ্জ শহরের মানুষ, যে শহরে পৌরপতি ছিলেন আমার প্রয়াত রণেন্দ্র মোহন দাস, যে শহরের পৌরপতি ছিলেন নলিনীকান্ত দাস, সেই শহরের আজকের পৌরপতির যে মানে কিছু ভাষ্য, কিছু উক্তি, কিছু বিবৃতি, এগুলো দেখে লজ্জা করছে, লজ্জা লাগছে। কাজেই পৌরসভার উপর আমি বললামই নাম্বার পলিটিক্স। 1 বছর পর আবার পৌর নির্বাচন হবে, মানুষকে মগজ ধুলাই করে একটা ইস্যুতে বেঁধে রাখা হচ্ছে, পার্টিকুলারলি হিন্দু মানুষকে, যে এর বাইরে আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা হিন্দু, আমাদের আর অন্য কোনো চিন্তা নেই। কিন্তু সেই হিন্দু
ঘর থেকে বেরিয়েই আজকে রাত্রির অন্ধকারে নালার মধ্যে পড়ে মারা যেতে পারে। গুয়াহাটিতে 4 জন মারা গেছে আজকে থেকে এই 1 সপ্তাহের মধ্যে। পায়েল নাথ থেকে শুরু করে 4 জন মারা গেছে। মুখ্যমন্ত্রী কী করে ঢং দেখছেন সবাই বসে। কাজেই আমরা ঢং দেখবো না। আমরা উই হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড আওয়ার মুভমেন্ট বাই টুডে। আজকে আমরা আমাদের আন্দোলনের সূচনা আজকে হলো। সেটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে এটা দিক নির্ণয় করে দেবে আগামী দিনের করিমগঞ্জ শহরে। কার্যক্রম শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন নৃত্যশ্রী কলানিকেতনের সংস্থার বার্ষিক উৎসব উদযাপনে শহরের বরাকবঙ্গ কার্যালয়ে রবিবার সংগঠনের বার্ষিক উৎসব উদযাপন উপলক্ষে ছিল তবলার, লহরা ও সঙ্গীত প্রতিযোগিতা। প্রতিটি বিভাগে প্রায় 20 ততোধিক প্রতিযোগী অংশগ্রহণ করে নিজের সুপ্ত প্রতিভা মেলে ধরেন। দুটি কার্যক্রমে দর্শকরা সামিল থেকে শিল্পীদের উৎসাহ দেন। প্রতিটি কার্যক্রম মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। উধারবন্দী বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে শনিবার উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে জনসচেতনতা গড়ে তোলার জন্য দয়াপুর সিআরপিএফ গ্রুপ সেন্টার ও গুরুকুল ইংরেজি মাধ্যম হাই স্কুলে অনুষ্ঠিত হল সচেতনতা সভা। এই সভায় স্বাগত বক্তব্য রাখেন দয়াপুর সিআরপিএফ গ্রুপ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর VB नायडू। छत्तीसगढ़ में अंदर फॉरेस्ट में काम करता है, मे भी इस एरिया में इतना नहीं हो सकता है, फिर भी छत्तीसगढ़ में यही जवान है, सभी फिर से जाएगा उधर। इसीलिए ध्यान रखना पड़ेगा। आप अपना पहले कभी भी बुखार आएगा तो स्टार्टिंग अपना बैग में एक मलेरिया किट होगा, वो जरूर करना ही करना। कार्य क्षमता और मनोबल को भी प्रभावित करता है। आज मैं इस कार्यक्रम का मुख्य उद्देश्य हमें मलेरिया बीमारी से बचाव एवं इसकी रोकथाम करने के लिए जागरूक करना है। मैं मलेरिया जागरूकता कार्यक्रम को सफल बनाने के लिए डॉक्टर रत्ना चक्रवर्ती, डॉक्टर AP गौला, मिसेस जूही लश्कर, श्री किशोर भट्टाचार्य। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।